হ্যালো প্রিয়জনেরা, টাইগার মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। আজকে আমি টাইগার মুভির এক্সপ্লেনেশনের সাথে সাথে টাইগার মুভিতে পাঠান মানে শাহরুখ খানের ক্যামিও আর ইনক্রেডিট সিনে ওয়ার মুভির কাবিরের ক্যামিও এক্সপ্লেন করব। কথা না বাড়িয়ে চলুন টাইগারের গল্প শুরু করি। টাইগার মুভি শুরু হয় 1999 সালে লন্ডনে জোয়া মানে ক্যাটরিনা কাইফের অতীত দেখিয়ে, যেখানে জোয়া মানে ক্যাটরিনা কাইফের বাবা ছোট জোয়াকে ট্রেনিং করাচ্ছিল আর ভালো মন্দের তফাৎ বোঝাচ্ছিল যাতে তার মেয়েও একজন সৎ আইএসআই এজেন্ট হতে পারে। যারা জানেন না তাদের জন্য বলছি, আইএসআই হচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আর জোয়ার বাবা নাজর সাহেব একজন সৎ আইএসআই এজেন্ট। এরপর জোয়া স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন টিভিতে নিউজের মাধ্যমে জানা যায় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে সরিয়ে তৎকালীন সেনাবাহিনী তাদের দেশ দখল করে গণতন্ত্র বাতিল করে একনায়কতন্ত্রের ঘোষণা দিয়েছে। তখন নাজারকে কল দেয় আতিশ রহমান মানে মুভির ভিলেন ইমরান হাশমি, তাকে আপনারা একটু পরেই দেখতে পারবেন। তখন নাজার সাহেব আতিশের সাথে কথা বলতে সময় বোঝা যায় সেও গণতন্ত্রের পক্ষেই, নাজার সাহেবও একনায়কতন্ত্রকে সমর্থন করেন না। এরপর তারা বের হতে সময় জোয়ার বাবা জোয়ার টিফিন নিতে ভুলে যায়, তাই জোয়া সেটা আনতে গেলে তার বাবা গাড়িতে বসার সাথে সাথে গাড়িটি ব্লাস্ট হয়ে যায় আর জোয়ার বাবা মারা যায়। এরপর আতিশ রহমান বা মুভির ভিলেন ইমরান হাশমি সামনে আসার পর আমরা জানতে পারি আতিশকে 15 বছর বয়স থেকে জোয়ার বাবা সন্তানের মতোই সৎ শিক্ষা দিয়ে বড় করে আইএসআই এজেন্ট বানিয়েছে। সেও নাজারকে নিজের বাবার মতোই সম্মান করে। তখন আতিশ জোয়াকে জানায় আইএসআই এর নিয়ম অনুযায়ী আইএসআই এজেন্টদের উত্তরসূরিরা 21 বছর বয়স হলে সিদ্ধান্ত নিতে পারে সে আইএসআই তে জয়েন করবে নাকি সাধারণ মানুষের মতো জীবনযাপন করবে। আতিশের কথা শুনে সাহসী জোয়া 21 বছর বয়সের জন্য অপেক্ষা না করে তার স্কুল পড়ুয়া বয়সী থেকে আইএসআই এজেন্ট হিসেবে যোগ দেয়। এরপর কাহিনী বর্তমান সময়ে ফিরে আসার পর জানা যায় রয়ের সাবেক চিফ সেনয়ের জায়গায় দায়িত্ব নিয়েছে মাইথালি মেনন। সে টাইগারকে একটি মিশনে পাঠায় তার সহযোগী র এজেন্ট গোপীকে উদ্ধার করতে। গোপী একজন বিশ্বস্ত র এজেন্ট, সে কিছু সন্ত্রাসীদের ভবিষ্যৎ প্ল্যান সম্পর্কে গোয়েন্দাগিরি করতে গিয়ে তাদের হাতে ধরা খেয়েছে। তারপর থেকে র গোপীর ব্যাপারে আর খোঁজ পাচ্ছে না। যারা জানেন না তাদের জন্য বলছি, র হচ্ছে ইন্ডিয়ার একটি গোয়েন্দা সংস্থা। তারপর টাইগার মানে সালমান খান সেখানে যায় আর সব সন্ত্রাসীদের মেরে গোপীকে উদ্ধার করে নিয়ে আসতে সময় গোপী মারা যাওয়ার আগে টাইগারকে জানায় নতুন একটা সন্ত্রাসী সংগঠনের জন্ম হয়েছে, তারা অনেক শক্তিশালী আর তারা পাকিস্তানে বড় কিছু করার চেষ্টা করছে আর তাদের হয়ে কাজ করছে জোয়া মানে টাইগারের স্ত্রী। এরপর যেটা হয় গোপীর মৃত্যু আর জোয়ার ব্যাপারে এই কথা শুনে টাইগার কিছুটা আপসেট হয়ে যায়। তারপর সে যখন বাড়িতে যায় গিয়ে দেখে তার ছেলে অসুস্থ। একজন ডাক্তার তার ছেলেকে ইনজেকশনে অ্যান্টিবায়োটিক দিচ্ছে। এই অ্যান্টিবায়োটিক আর ইনজেকশনের ব্যাপারটায় রহস্য আছে, মাথায় রাখবেন ব্যাপারটা। তো টাইগার জোয়া আর তাদের ছেলের সুখের সংসার হলেও গোপীর কথা শোনার পর থেকে টাইগার জোয়াকে নজরে রাখলেও জোয়ার থেকে সন্দেহজনক কিছু না পেয়ে সে ভেবে নেয় হয়তো গোপী কোনো কারণে ভুল ইনফরমেশন পেয়েছে। তারা টাইগার 1-2 দেখেননি, তাদের কাছে গল্প বুঝতে কিছুটা সমস্যা হতে পারে। গোপী সে নয় টাইগার জোয়া বা তাদের ছেলের ব্যাপারে ভালো করে বুঝতে হলে আপনাকে টাইগার 1 এবং 2 দেখতে হবে। আমি দুটো মুভি একটি ভিডিওতে ইতিমধ্যে এক্সপ্লেন করেছি, পরে আই বাটন অথবা ডিসক্রিপশন থেকে সেটা দেখে আসতে পারেন, অথবা এই ভিডিও দেখতে থাকেন, আশা করি স্টোরি বুঝতে সমস্যা হবে না। তো এরপর পাকিস্তানি প্রধানমন্ত্রী ইন্ডিয়াকে আমন্ত্রণ জানায় একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের মধ্যে ঝামেলা না করে এগিয়ে যেতে। এতে টাইগার আর জোয়া ধারণা করে পিএম তার এই নীতির জন্য সমস্যায় পড়বে, কারণ পাকিস্তানের ভবিষ্যৎ নির্ধারণ করে পাকিস্তানের মিলিটারি, পলিটিশিয়ানদের তেমন ক্ষমতা নেই। এরপর জিবরান নামের একজন অস্ত্র সাপ্লায়ারকে রক্ষা করতে টাইগারকে রাশিয়া পাঠানো হয়। জিবরান পাকিস্তানের সেই নতুন সন্ত্রাসী সংগঠনকে অস্ত্র সাপ্লাই করলেও গোপীর সাথে মিলে রকে সেই সংগঠন সম্পর্কে কিছু গোপন তথ্য দিতে চেয়েছিল। গোপী মারা যাওয়ার কারণে তার ব্যাপারে সবাই জেনে গেছে। টাইগার ছদ্মবেশে জিবরানকে উদ্ধার করতে গেলে সেখানে জিবরানকে মারতে আসে জোয়া, যেটা দেখে টাইগার অনেক কষ্ট পায়, কিন্তু জোয়া তাকে বলছিল সে নিরুপায় হয়ে এটা করতে বাধ্য হয়েছে। আর তখন টাইগারকে পিছন থেকে মেরে ধরে নিয়ে যায় সেই সন্ত্রাসীরা। এরপর দেখা যায় সেই সন্ত্রাসী সংগঠনের হেড হচ্ছে আতিশ। সে সেই ডাক্তারের মাধ্যমে টাইগারের ছেলেকে ইনজেকশন দিয়ে তার ছেলের শরীরে একটা ভাইরাস দিয়েছে, যেটার কারণে তার ছেলেকে বাঁচাতে হলে প্রতি 24 ঘন্টায় একটা ইনজেকশন লাগবে। আর এই কারণে জোয়া তার হয়ে কাজ করতে বাধ্য হয়েছে। আর হ্যাঁ, আপনাদের আরেকবার মনে করিয়ে দিচ্ছি, এই আতিশ আর জোয়াই গল্পের শুরু। সেই জোয়া আর আতিশ, আতিশ আর টাইগার উভয় একজন অপরজনকে আগে থেকেই চিনে, কারণ 12 বছর আগে 2011 সালে একটা টাইগার মুভির কাহিনীরও আগে জোয়া আর টাইগারের পরিচয় হওয়ার আগে ভারত আর পাকিস্তানের মধ্যে একটা শান্তি চুক্তি হওয়ার কথা ছিল। তখন আইসিআই ডেপুটি ডিরেক্টর ছিল আতিশ রহমান। আইসিআই চিফ আতিশকে সেই শান্তি চুক্তি মিটিং এর সিকিউরিটি ইনচার্জ হিসেবে দায়িত্ব দেয়, কিন্তু সে মনে করে ভারতের সাথে শান্তি চুক্তি করা মানে হচ্ছে ভারতের কাছে নিচু হওয়া। তাই সে ইন্ডিয়ান সেনাপ্রধানকে হত্যার চক কষে জোয়াকে বলে যাতে সে ভারতীয় সেনাপ্রধানকে হত্যা করে, কিন্তু জোয়া এতে রাজি না হয়ে আতিশকে এই কাজ করতে নিষেধ করে। এতে জোয়াকে আটকে রাখে, কিন্তু এই কাজ করতে রাজি হয় আতিশের গর্ভবতী স্ত্রী
স্ত্রী শাহিন। শাহিন ভারতীয় সেনাপ্রধানকে মারতে গেলে টাইগারের গুলিতে শাহিন মারা যায়। আর তখন আতিশ আর কারো দোষ না দিয়ে সে সারেন্ডার করে। তার জন্য আতিশের জেল হয়। যেহেতু শাহিন প্রেগনেন্ট ছিল, তার পেটের সন্তানও মারা যায়। তখন থেকে আতিশ ভাবে এর জন্য জোয়া দায়ী। আর তারপর জানতে পারে শাহিনের যে গুলিতে লেগেছিল সেটা করেছিল টাইগার। তাই সে প্রতিশোধ নিতে টাইগারের ছেলেকে ব্যবহার করে টাইগার আর জোয়াকে হুমকি দিয়ে টার্কি থেকে একটা বিফ ট্রেস চুরি করায়। বিফ ট্রেসে কি আছে সেটা না জেনে টাইগার জোয়া আর 3 জন রয় এজেন্টদের সাথে নিয়ে পুলিশকে কড়া সিকিউরিটির বিরুদ্ধে লড়াই করে সেই বিফ ট্রেসটি চুরি করে জয়াকে দিয়ে আতিশের কাছে পাঠায়। তখন আতিশ জোয়ার ছেলেকে ছেড়ে দিলেও জোয়া টাইগার অনেক সমস্যায় পড়ে যায়, কারণ বিফ ট্রেসে ছিল পাকিস্তানের চায়না থেকে পাওয়া মিসাইলের প্যাল কোর্স বা পারমিশন অ্যাক্সেস লিঙ্ক, যেটা দিয়ে সেই মিসাইল ব্যবহার করা যাবে। এর মধ্যে টাইগার সেই বিফ ট্রেস চুরি করতে গিয়ে টার্কি পুলিশের কাছে ধরা খেলে তারা টাইগারকে পাকিস্তানের কাছে তুলে দেয়। আর টাইগারকে সাহায্য করার কারণে জোয়াও 2 দিক থেকে ফেসে যায়। টাইগারকে পাকিস্তানের পুলিশের কাছে তুলে দেওয়ার পর জানা যায় আতিশের জেল হওয়ার 9 বছর পর তাকে জেল থেকে বের করেছিল তার বন্ধু, যে তখন পাকিস্তানের সেনা প্রধান হয়েছিল। তারা দুজন মিলে প্ল্যান করেছে পাকিস্তানের চলমান সরকারকে সরিয়ে পাকিস্তান থেকে আবার গণতন্ত্র উঠিয়ে দিয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করবে। আর পাকিস্তানের প্রধানমন্ত্রীকে হত্যা করে টাইগারের ঘাড়ে দোষ চাপিয়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে আতিশ প্রধানমন্ত্রী হবে। আর অন্যদিকে টাইগারকে সাহায্য করা 3 রয় এজেন্টও ফেসে গেছে। তাদের দায়িত্ব দেওয়া হয় জোয়াকে ধরতে। আর অন্যদিকে আইএসআই তাদের এজেন্টদের দায়িত্ব দেয় জোয়াকে ধরে প্যালকোর্স উদ্ধার করতে। তারা সবাই জোয়াকে খুঁজতে গেলে র আর আইএসআই দের দেখা হয়। তখন তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়। আইএসআই এজেন্টরা র এজেন্টদের হুমকি দিয়ে যায় যে জোয়াকে বাঁচাতে আসলে তারা এই র এজেন্টদেরও মেরে ফেলবে। এরপর সিন আসে আবার টাইগারের কাছে। টাইগার যেন একটা বোমা লাগিয়ে দেয়াল ভেঙে সব পাকিস্তানি মিলিটারিদের মেরে পালিয়ে যেতে সময় একটা জায়গায় গিয়ে ফেসে যায়। আর তখনই সেখানে এন্ট্রি হয় পাঠান মানে শাহরুখ খানের। শাহরুখের এই এন্ট্রি গ্লিমস পাঠানের শেষে দেখানো হয়েছিল। পাঠান সেখানে আসে, তারপর পাঠান আর টাইগার মিলে পাকিস্তানি মিলিটারিদের মেরে সেখান থেকে চলে যায়। তখন জানা যায় পাঠান এখানে এসেছে জোয়ার কথা রাখতে, তাই টাইগারকে পাঠান বলে তার সাথে যেতে। কিন্তু টাইগার বলে এতদিন দেশকে রক্ষা করেছি, এখন স্ত্রীর দেশকে রক্ষা করতে হবে। এখানে একটা ব্যাপার বোঝানো হয় যে টাইগার আর পাঠানের সম্পর্ক অনেক ভালো, তাদের একজনের প্রতি আরেকজনের আস্থা অনেক বেশি। এরপর র আর আইএসআই জোয়াকে খুঁজতে খুঁজতে পৌঁছে যায় সেই ডাক্তারের বাড়িতে, যেখানে যাওয়ার পর দেখা যায় ডাক্তারকে জোয়া মেরে ফেলেছে। তখন জোয়া তাদের সবাইকে সবকিছু খুলে বলে। এতে র আর আইএসআই আবার একসাথে কাজ করতে রাজি হয়। সেখানে ছিল র এর রাকেশ, কারণ, নিখিল আর আইএসআই এর আবরার আর জাভেদ। আর অন্যদিকে টাইগার লুকে পাকিস্তানে যায় সেই হাসানের কাছে, যাকে টাইগার 2 থেকে উদ্ধার করে টাইগার আর জোয়া অ্যাডপ্ট করেছিল। তারপর তারা সবাই ভিডিও কনফারেন্সে আসে আর টাইগার সবাইকে বলে 14 আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে আতিশ আক্রমণ করবে, যে কারণে পাকিস্তানের গণতন্ত্র আর প্রেসিডেন্ট ইরানি ঝুঁকিতে আছে। এরপর টাইগার সবাইকে বলে তাদের মোবাইল ফোন জোয়ার কাছে জমা দিয়ে দিতে, কিন্তু পাকিস্তানি এজেন্ট জাভেদ একটু মোড়ামুড়ি করে। এই ব্যাপারটা মাথায় রাখবেন, রহস্য আছে, পরে বুঝতে পারবেন। কিন্তু টাইগার বলার পর সে মোবাইল দিয়ে দেয়। এরপর আতিশ আর জেনারেল হক প্ল্যান করছিল 14 আগস্ট মানে কাল তারা কিভাবে অ্যাটাক করবে। আর অন্যদিকে টাইগার আর জোয়া সবাইকে নিয়ে প্ল্যান করছিল তারা কিভাবে পিএম ইরানিকে বাঁচাবে আর আতিশকে শায়েস্তা করবে। তখন জানা যায় জেনারেল হক এক রাতে প্রেসিডেন্টের সব সিকিউরিটি বদলে দিয়েছে, যারা কেউ কাউকে চিনে না। সেই সুযোগ কাজে লাগিয়ে টাইগার আর তার দল নকল আইডি আর হ্যাকার রাকেশের মাধ্যমে অনলাইনে নকল তথ্য দিয়ে নকল ইউনিফর্ম বানিয়ে প্রেসিডেন্টের কার্যালয়ে ঢোকার প্ল্যান করে। আর তাদের প্ল্যান মতো অফিসের ভিতর ঢুকতেও সক্ষম হয়। এরপর তারা বিভিন্ন জায়গায় বোমা লাগাতে শুরু করে। আর তাদের সিসিটিভি ফুটেজ দেখে রাস্তায় বলছিল হাসান। এর মধ্যে জাভেদ আর আবরার অফিসে ঢুকতে গেলে জেনারেল হকের দেয়া সিকিউরিটিরা তাদের অফিসে ঢুকতে নিষেধ করে। টাইগার জোয়াকে নিয়ে পিএম এর পিএ কে বোমা লাগিয়ে পিএম এর রুমে নিয়ে যেতে বাধ্য করে। তারপর টাইগার আর জোয়া আতিশ আর জেনারেল হকের সব প্ল্যান সম্পর্কে পিএম ইরানিকে বলে। কিন্তু প্রথমে সে বিশ্বাস না করলেও যখন জেনারেল হক অফিসের মধ্যে ঢুকে তাণ্ডব শুরু করে, সে টাইগার আর জোয়ার কথা বিশ্বাস করে পিএম তাদের নিয়ে বাংকারের দিকে যেতে থাকে, যাতে তারা সবাই সুরক্ষিত থাকে। কিন্তু জেনারেল হক সেখানে আসার পর পিএ বলে দেয় যে পিএম বাংকারের দিকে গেছে। তাই জেনারেল হক পিএম কে মারতে বাংকারে যাওয়ার পথে ফোর্স পাঠায়। তখন তাদের প্রতিহত করে জোয়া আর নিখিল। আর কিচেনে আটকে যাওয়া রাকেশ আর কারণকে উদ্ধার করতে যায় টাইগার। এরপর জোয়া আর নিখিল পিএম কে নিয়ে বাংকারে প্রবেশ করতে সক্ষম হয়। এরপর টাইগার আর জোয়া জেনারেল হকের আর্মিদের মারতে মারতে একটা সময় জেনারেল হককে হাতের কাছে পেয়ে যায়। আর তখন কারণ, জাভেদ আর আবরার যায় আতিশকে মারতে। কিন্তু সেখানে ঘটে উল্টো ঘটনা, কারণ তারা সবাই ভেবেছিল আতিশ হেলিকপ্টার নিয়ে আসছে, কিন্তু না, আতিশ আগে থেকেই কিছু ফোর্স নিয়ে ছাদে অপেক্ষা করছিল। আর একই সময় টাইগার জেনারেল হককে পিএম এর অফিস থেকে বাইরে সবাইকে সত্য বলতে পাঠালে তাকে তার বন্ধু আতিশই গুলি করে দেয়। স্নাইপার দিয়ে গুলি করার কারণে কেউ বুঝতে পারেনি এই কাজ কি করেছে। তখন এই ব্যাপারটি সারা বিশ্বে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। আর তখন আতিশ লাইভে এসে টাইগারকে নিয়ে মিথ্যা বলে যে টাইগার নাকি পিএম কে মারতে এসেছে, আর সেখানে কারণকে তারা আটক করেছে। তখন সে লাইভে আরো বলে সে টাইগারকে আজকেই ফাঁসি দিবে আর তাদের দেশকে রক্ষা করবে, যেটা শুনে সবাই ভরকে যায়।
এরপর সে ক্যাপ্টেন আবরারকে গুলি করে মেরে ফেলে আর কারণকে গলা কেটে হত্যা করে, যার পর টাইগার সহ সবাই অনেক বেশি কষ্ট পায়। এরপর দেখা যায় জাভেদ আসলে অতীশের হয়ে কাজ করছিল, তার জন্য আসলে কারণ আর ক্যাপ্টেন আবরারকে মরতে হয়েছে। এরপর জাভেদ আর আতিশ যুক্তি করে টাইগার আর জোয়াকে বোকা বানানোর প্ল্যান করলে টাইগার উল্টো তাদের বোকা বানায়, কারণ তারা যে মিশনের শুরুতে সবার ফোন নিয়েছিল তখন তারা বুঝে গেছে জাভেদ আসলে আতিশের স্ত্রী শাহিনের ছোট ভাই, যেটা মুভির অন্যতম থ্রিল ছিল। যাই হোক, আতিশ আর জাভেদ টাইগার আর পিএম এর লোকেশন বুঝতে চেষ্টা করলে টাইগার জোয়া ওদের ভুল ঠিকানা দেয় আর আতিশকে বোকা বানিয়ে আটকে ফেলে আর পিএমকে দিয়ে বাঙ্গারের পাসওয়ার্ডও শোনায়। এতে করে আতিশ টাইগারের গ্যারাপলে ফেসে যায়। কিন্তু তখন জাভেদ হাসানকে ধরে নিয়ে আসলে টাইগার আর জোয়া ভয় পেয়ে যায়, যাতে আবার নিয়ন্ত্রণও চলে যায় আতিশের হাতে। কিন্তু তখন আবার হাসান টাইগার আর জোয়াকে বাঁচাতে নিজের শরীরে বেঁধে আনা বোম দিয়ে আতিশকে উড়াতে যায়, যাতে আতিশ হাসানকে গুলি করলে হাসান আতিশের কিছু ফোর্সকে নিয়ে ব্লাস্ট হয়ে যায় আর টাইগার জোয়া দূরে ছিটকে পড়ে। তখন টাইগার জোয়াকে পাঠিয়ে দেয় পিএম কে ভাষণ দিতে সাহায্য করার জন্য। আর যেহেতু আতিশ শুনেছিল পিএম বাংকারে আছে আর বাংকারের পাসওয়ার্ডও বলা হয়েছিল, তাই টাইগার আতিশকে আটকানোর জন্য প্ল্যান করে বাংকারে নিয়ে যায়। তখন আতিশ টাইগারের সাথে বাংকারে গিয়ে দেখে জো আর পিএম সেখানে নেই। তখন পিএম পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে ভাষণ দিচ্ছিল আর জোয়া জাভেদের সহকারীদের সহ জাভেদকে মেরে ফেলে। অন্যদিকে পাকিস্তানের পিএম ভাষণে টাইগার সহ তার সব সহযোগীদের অনেক প্রশংসা করে আর ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানায় ভারত পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে। এদিকে টাইগার আর আতিশের সমান সমান লড়াই হলেও টাইগার আতিশকে মেরে ফেলে। এর মাধ্যমে টাইগার একজন ভারতীয় র এজেন্ট হয়েও পাকিস্তানকে সাহায্য করে তাদের গণতন্ত্র ঠিক রাখতে। এরপর যে পাকিস্তান টাইগারকে ফাঁসি দিতে যাচ্ছিল, সেই পাকিস্তানের টাইগার বীরের মতো বের হয়ে আসে আর তাদের সম্মান জানাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী তাদের স্বাধীনতা দিবস উপলক্ষে ভাষণ শেষে ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত দিয়ে ট্রিবিউট জানায়। এরপর ভারতকে ছাড়াই নিখিল আর রাকেশ ইন্ডিয়াতে ফিরে যায় বীরের মতো আর টাইগার সেই প্রতিবারের মতো তার পরিবারকে নিয়ে অন্য কোথাও শিফট হয়ে যায় আর তার নতুন চিফকে বলে তাকে যেখানে প্রয়োজন হবে সে নিজেই পৌঁছে যাবে। আর এর মধ্যে সে টাইম পাস মিশনে অ্যাক্টিভ থাকবে। টাইম পাস মিশন হচ্ছে কোন র এজেন্টকে রেস্কিউ করার মিশনের নাম, যেমন টাইগার গোপীকে উদ্ধার করেছিল আর কিচেনে রাকেশ আর কারণকে উদ্ধার করেছিল, আবার পাঠান মুভিতে শাহরুখ খানকে উদ্ধার করেছিল। এর মাধ্যমে বোঝা যায় ওয়াইআরএফ ইউনিভার্সাল মুভিতে টাইগারকে নিয়মিত ক্যামিও দিতে দেখা যাবে আর পরবর্তীতে টাইগারের অন্য কোনো মুভি আসবে। এরপর মুভির ইন ক্রেডিট সিনে কর্নেল লুথরা কল দেয় মেজর কাবিরকে, মানে ঋত্বিক রোশনকে। সেখানে দেখা যায় কেউ একজন ভুতুরে লোক অনেকগুলো গুন্ডাকে পৈশাচিক ভাবে মারছে আর একই সময় কর্নেল লুথরার বয়স থেকে শোনা যাচ্ছিল সে কাবিরের থেকে এমন কিছু চাইবে যেটা কেউ তার সন্তানের কাছেও চাইতে পারে না। তাদের মধ্যে এমন কিছু সন্ত্রাসী জন্ম হয়েছে যাদের না দেখা যায় আর না আছে চেহারা, তাই কাবিরকেও তাদের মতো অন্ধকারে থাকতে হবে আর তাদের মারতে মারতে কাবিরকেও তাদের মতো শয়তান হয়ে যেতে হবে। এরপর দেখা যায় কাবির অনেকজনকে মেরে লাশে লাশে ভরে ফেলেছে, কিছুটা জন উইকের মতো। আর তখন কাবিরের চেহারা দেখানো হয় যেখানে সে এত মানুষকেও মেরে হাসছিল। আমি হয়তো আপনাদের বলে বুঝাতে পারিনি ওয়ার 2 মুভিটা যে কি হতে যাচ্ছে সেটা আমাদের ধারণারও বাইরে। আমি তো ইন ক্রেডিট সিন দেখে আজকে থেকে অপেক্ষা শুরু করেছি, এরপর ওয়ার 2 মুভি আসলেও আমরা সেটাও এক্সপ্লেইন করব। ততদিন আমাদের সাথে থাকতে আর নতুন নতুন ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন।